আর জেনারেলি থ্রু অসমোসিস ডিফিউশনে ওয়াটার যায়, ঠিক আছে, H2O is taken up by diffusion। আর এই যে ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসেরল এরা কিভাবে টেক আপ হয়? এই ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসেরল টেকেন আপ বাই অসমোসিস। তো বার্ডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স, তোমরা যদি এদেরকে জোর করে দুধ খাওয়াও তাহলে কি হবে? ওদের তো এই জাইমোজেনিক সেলস গুলো এই তিনটে এনজাইম সিক্রিট করে না, ওদের পেটের মধ্যে দুধটা আনডাইজেস্টেড হয়ে জমেই থাকবে, ঠিক আছে, মেটাবলাইজড হবে না, which will cause immense discomfort to their body, কারণ ফুড পয়জনিং হয়ে যাবে, তার থেকে ওরা মারাও যেতে পারে। এই লুমেন গুলো ইজ লাইন্ড বাই কাপফার সেলস। এই কাপফার সেলস গুলো কি করে? এই কাপফার সেলস গুলো ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটিক ফাংশন আছে। ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আমরা আগের দিন ডাইজেস্টিভ সিস্টেমের প্রিলিমিনারি একটা আইডিয়া পেয়েছি, আমরা পার্টস গুলো দেখেছি, কার কি ফাংশনস একটা ওভারভিউ পেয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এলিমেন্টারি ক্যানালের যে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারটা আছে সেটা দেখব। আর আমরা কি দেখব? বিভিন্ন ডাইজেস্টিভ গ্ল্যান্ড এবং তাদের সিক্রিশনস গুলো এবং তাদের ফাংশনস গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, এই যে এলিমেন্টারি ক্যানাল যেটা আমাদের মুখ থেকে শুরু হচ্ছে এবং ইট এন্ডস ইন দ্য রেকটাম, এর যদি তুমি একটা লংগিটিউডিনাল সেকশন করো তাহলে আগের দিন যেরকম ছবি দেখিয়েছিলাম যে মুখ থেকে আস্তে আস্তে ইসোফেগাস, সেখান থেকে স্টমাক, সেখান থেকে ডুওডেনাম, ইলিয়াম, জেজুনাম, সিকাম হয়ে লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটাম হয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি একটা ট্রান্সভার্স সেকশন করো বা প্রস্থচ্ছেদ করো তাহলে তুমি দেখবে যে একটা এলিমেন্টারি ক্যানালটা আমাদের মুখ থেকে যেটা একদম রেকটাম অব্দি যাচ্ছে সেটা অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি। কি কি লেয়ার? দেখো, একদম ভেতরে যে জায়গাটা আছে, দিস রিজিয়ন, দিস ইজ দ্য লুমেন বা ক্যাভিটি। এখান দিয়েই আমাদের সমস্ত খাবার, সমস্ত কিছু, যা কিছু আমরা সোয়ালো করি, যা কিছু আমরা ইনজেস্ট করি, সবকিছু এই লুমেন দিয়ে পাস করে, ঠিক আছে। লুমেনের বাইরে দেখো একটা রাফ ইররেগুলার একটা মার্জিন আছে, তাই না? এই যে রাফ ইররেগুলার একটা মার্জিন আছে। এই রাফ ইররেগুলার মার্জিন যে লেয়ারটাতে আছে, মানে এই লেয়ারটাকে আমরা বলছি মিউকোসা লেয়ার। এই মিউকোসা লেয়ারে প্রচুর গ্ল্যান্ডস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রচুর সেলস আছে। গ্ল্যান্ডস অ্যাকচুয়ালি কিছুই না, গ্ল্যান্ডস আর আ গ্রুপ অফ স্পেসিফিক সেলস দ্যাট হ্যাভ আ সিক্রিটারি ফাংশন, ঠিক আছে। দে আর আ স্পেশালাইজড টাইপ অফ টিস্যু লাইক গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তোমরা পড়ে এসছো। সেই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম দিয়ে এই মিউকোসা লেয়ারটা তৈরি। তো এই মিউকোসাটাকে যদি আমি ম্যাগনিফাই করি, এই রাফ যে মার্জিন গুলো এগুলোকে যদি আমি ম্যাগনিফাই করি, সে আমি এটা স্টামাকে যদি বলি তাহলে স্টামাকে এই রাফ রিজিয়নটা বা মিউকোসা রিজিয়নটা, এটাকে আমরা ক্রিপ্টস বলি। এই রাফ সারফেসটা বা এই ক্রিপ্টসের কি দরকার? ক্রিপ্টসের দরকারটা হচ্ছে যে স্টামাকের মধ্যে যে ফুডটা যাচ্ছে, আমরা যে ফুডটাকে চেবাচ্ছি সেটাকে আমরা বোলাস বলছি। স্টামাকের মধ্যে যে ফুডটা যাচ্ছে, পার্শিয়ালি ডিজেস্টেড যে ফুডটা, সেটাকে আমরা কাইম বলছি। সেই কাইমটাকে স্টামাকের ওয়ালটা ভালো করে গ্রিপ করতে পারে। রাফ সারফেস ক্রিয়েট করছে কেন? ফ্রিকশন বাড়ানোর জন্য। তাহলে যাতে ভালো করে গ্রিপ করতে পারে কাইমটাকে। গ্রিপ করার দরকারটা কেন? কারণ কি এই মিউকোসা লেয়ার অফ দ্য স্টামাক কন্টেইনস ভেরিয়াস কাইন্ডস অফ সেলস সাচ অ্যাজ অক্সিনটিক সেলস, যারা কিনা HCl রিলিজ করে। আরো অনেক এনজাইমস আছে যেগুলো আমরা লেটার পার্টে ডিসকাস করব। তো ভালো করে গ্রিপ করলে কি হবে? ওই গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক এনজাইমস এগুলো ভালো করে ইন্টারমিক্সিং করা যাবে। আর কি চার্নিং অফ দ্য স্টমাকের ফলে ফুডটা আরো ছোট ছোট টুকরোতে ভেঙে যেতে পারবে, থ্যাঙ্কস টু দিস ক্রিপ্টস অফ দ্য মিউকোসা লেয়ার। ইফ ইউ কাম ব্যাক টু দ্য স্মল ইন্টেস্টাইন, এই যে উঁচু নিচু যে জায়গাগুলো আছে, যে রাফ মার্জিন আছে, এটাকে আমি যদি এরকম ভাবে ম্যাগনিফাই করে দেখাই তাহলে কি দেখতে পাবো? এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। You all are familiar with this structure. We have discussed this in the previous class. এইগুলোকে কি বলে? ইন্টেস্টিনাল ভিলি বলে বা শুধু ভিলি বলে, ঠিক আছে। এই ভিলির এখানে এই যে জিনিসটা আছে, এখানে দেখছো এই যে জিনিসটা আছে, these are the
লিম্ফ্যাটিক ভেসেলস নোন অ্যাজ দ্য ল্যাকটিয়ালস, যারা কি করে, যারা কিনা ওই যে ফ্যাট গুলো যখন ভেঙে ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসারল হয়ে যায় সেগুলোকে অ্যাবজর্ব করে নাও। কি করে অ্যাবজর্ব করে, দেখো এই যে গ্লিসারল বা এই যে ফ্যাটি অ্যাসিড, এটা লার্জ মলিকিউলস, ঠিক আছে, এরা অত্যন্ত লার্জ মলিকিউল। এরা থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে জেনারেলি এইখানে আমরা Na+K+ যে সমস্ত আছে, Na+K+, Ca2+, এই সমস্ত আয়নস গুলো আর টেকেন আপ বাই দ্য villi থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে। আর জেনারেলি থ্রু অসমোসিস ডিফিউশনে ওয়াটার যায়, ঠিক আছে, H2 is taken up by diffusion। আর এই যে ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসারল এরা কিভাবে টেক আপ হয়, এই ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসারল টেকেন আপ বাই অসমোসিস, ঠিক আছে। তো এই রিজিয়নে ধরো ফ্যাটি অ্যাসিড মলিকিউল গুলো আছে, এরা কি করছে, এরকম ক্রস করে চলে যাচ্ছে থ্রু অসমোসিস এন্ড अगेन ইনটু দা ল্যাকটিয়ালস, ঠিক আছে। এই ভিলির ভেতরে অসমোসিসে চলে যাচ্ছে এই ফ্যাটি অ্যাসিডস গুলো, আর দে আর টেকেন আপ বাই দা ল্যাকটিয়ালস, ঠিক আছে। ল্যাকটিয়ালস কিভাবে টেক আপ করছে না, এই ভিলির ভেতরে এই ফ্যাটি অ্যাসিড গুলো যাওয়ার পরে ভিলির এই যে ভেতরের অংশটা, ভিলির যে লুমেনটা আছে, এই ভেতরের অংশটা কি করছে, এই ফ্যাটি অ্যাসিড গুলোকে মাইসিলে কনভার্ট করে দিচ্ছে। কিসে কনভার্ট করছে, কোথায় লিখবো, এই যে মাইসিলে কনভার্ট করে দিচ্ছে। মাইসিলে কনভার্ট করার পরে কি হচ্ছে, এই যে মেমব্রেন অফ দ্য ল্যাকটিয়ালস আছে, এই যে মেমব্রেন অফ দ্য ল্যাকটিয়ালস আছে, এই ল্যাকটিয়ালের মেমব্রেনটা কি করছে, এই যে একটা মাইসিল আমি এম দিয়ে লিখলাম, এর উপরে এরকম প্রচুর প্রোটিনের কোট করে দিচ্ছে, পি দিয়ে ডিনোট করছি যেটা, ঠিক আছে, মেমব্রেন অফ দ্য ল্যাকটিয়াল। তো এই যে প্রোটিনের একটা লেয়ার এই মাইসিলের উপরে দিয়ে দিল, ফ্যাটি অ্যাসিড মাইসিলের উপরে দিয়ে দিল, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলছি কাইলোমাইক্রন। টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলছি কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটাই অ্যাকচুয়ালি ল্যাকটিয়ালের মধ্যে যে লিম্ফ আছে সেই লিম্ফটা টেক আপ করছে এবং এই লিম্ফ্যাটিক ভেসেল দিয়ে সার্কুলেট করে দিচ্ছে থ্রু আউট দ্য বডি, ঠিক আছে। আর এই যে জায়গাটা ভিলির, এই জায়গাটাকে আমরা বলতে পারি, ভিলির এই জায়গাটাকে আমরা বলতে পারি ক্রিপ্টস অফ লাইবারকুন। ক্রিপ্টস অফ লাইবারকুন, লাইবারকুন সায়েন্টিস্টের নাম, আর এই জায়গাটাকে বলি ক্রিপ্টস। এই জায়গাটা এই লাইবারকুন আবিষ্কার করেছিলেন বলে এই জায়গাটার নাম হচ্ছে ক্রিপ্টস অফ লাইবারকুন, ঠিক আছে। এখানে এই ক্রিপ্টস অফ লাইবারকুনে অনেক রকমের সেল আছে, আর্জেন্টাফিন সেল আছে, ঠিক আছে, আর্জেন্টাফিন সেলস, যারা কিনা আমাদের কি রিলিজ করে, সেরোটোনিন রিলিজ করে, ঠিক আছে, কি রিলিজ করে না, সেরোটোনিন রিলিজ করে। আর্জেন্টাফিন সেল অফ দা ক্রিপ্টস অফ লাইবারকুন কি করে, সেরোটোনিন রিলিজ করে। এই সেরোটোনিনটা কি করে, আমাদের অ্যালিমেন্টারি ক্যানালের পেরিস্টলসিসটা বা রিদমিক কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়, রেগুলেট করে এক কথায় বলতে গেলে, হ্যাঁ। এছাড়াও এই ক্রিপ্টস অফ লাইবারকুন থেকে লাইসোজাইম রিলিজ করে, ঠিক আছে। প্যারেন্ট সেল আছে, প্যারেন্ট সেলস অফ দ্য ক্রিপ্টস অফ লাইবারকুন, ওরা লাইসোজাইম সিক্রিট করে, যেটা কিনা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল ইন ফাংশন, যেটা কিনা ফুডটাকে বা এই যে ডাইজেস্টেড যে ফুড মেটেরিয়ালটাকে আছে যেটাকে অ্যাবজর্ব করছে, সেই ফুড মেটেরিয়ালটা যেটা স্মল ইন্টেস্টাইন দিয়ে পাস করে যাচ্ছে সেইটাকে কিছুটা স্যানিটাইজ করে, ঠিক আছে, সেটাকে কিছুটা আমাদের বডি দিয়ে পাস করার জন্য সেফ বানায়, ঠিক আছে, লাইসোজাইম। তার কারণ কি, প্রচুর আমাদের এন্টেরিক ব্যাকটেরিয়া আছে যাকে গাট ফ্লোরা বলে, ঠিক আছে। ওই এন্টেরিক ব্যাকটেরিয়া গুলো অনেক রকমের প্রবলেম তৈরি করতে পারে ইফ দে ইনক্রিজ ইন নাম্বার। তো তাদের সেই পপুলেশনটাকে চেক রাখার জন্য কি করা হয়, এই লাইসোজাইম রিলিজ করে
from the crypts of Lieberkühn, specifically from the parent cell of the crypts of Lieberkühn। আর আর্জেন্টাফিন সেল থেকে কি বেরোয়? সেরোটোনিন বেরোয়, যেটা কিনা আমাদের অ্যালিমেন্টারি ক্যানালের পেরিস্টলসিসটা রেগুলেট করছে। এছাড়াও এই ভিলির ভেতরে কি থাকে না, এরকম আর্টেরিওলস থাকে আর ভেনিউলস থাকে, ঠিক আছে, এরকম থ্রেড লাইক আর্টেরিওলস এন্ড ভেনিউলস থাকে। ওকে, এবার আমরা একটা একটা লেয়ার নিয়ে আলোচনা করব। তো মিউকোসাটা বোঝা গেল, নেক্সট লুমেনটাও বোঝা গেল। এই মিউকোসা লেয়ারের বাইরেই যে লেয়ারটা, মানে এই রিজিয়নটা যেটার কথা আমি বলছি, দিস ইজ দ্য সাবমিউকোসা। এটা একটা বেসমেন্ট মেমব্রেনের মতো কাজ করে, যেটা মিউকোসা লেয়ারকে সাপোর্ট করছে। এরপরে আমরা পারবো হচ্ছে মাস্কুলারিস লেয়ার। এই যে দুটো লেয়ার দেখছো, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুটো হচ্ছে আমাদের মাস্কুলারিস লেয়ার। এই মাস্কুলারিস লেয়ারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনার লেয়ার যেটা কিনা সার্কুলার মাসেলস দিয়ে তৈরি। এই যে ইনার লেয়ারটা, এটা সার্কুলার মাসেলস দিয়ে তৈরি। আর আউটার লেয়ারটা, মাস্কুলারিস লেয়ারের যে আউটার লেয়ারটা, মানে এই লেয়ারটা, এটা লংগিটিউডিনাল মাসেলস দিয়ে তৈরি। তাহলে মাস্কুলারিস লেয়ার কন্টেইনস টু পার্টস। The inner part is composed of circular myofilaments, and the outer layer is composed of the longitudinal myofilaments. Muscularis layerটার কি কাজ না, পুরো এলিমেন্টারি ক্যানালটাকে একটা মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। পেরিস্টলসিসটা অ্যাকচুয়ালি এই মাস্কুলারিস লেয়ারটাই কন্ট্রোল করে। এই মাস্কুলারিস লেয়ারের রিদমিক কন্ট্রাকশন এন্ড এক্সপ্যানশনের জন্য পেরিস্টলসিস হচ্ছে। আর এই মাস্কুলারিস লেয়ারটা একটা কানেকটিভ টিস্যুর প্রোটেকটিভ কাভারিং দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, একটা আউটার এরকম একটা কানেকটিভ টিস্যুর একটা আউটার কাভারিং দিয়ে এই মাস্কুলারিস লেয়ারটা বা পুরো এলিমেন্টারি ক্যানালটা ঢাকা দেওয়া থাকে বা কভার্ড থাকে, যার নাম হচ্ছে সেরোসা। Serosa is composed of fibrous connective tissues which provides mechanical support to the alimentary canals and prevents injuries. Mechanical injuries গুলো প্রিভেন্ট করে। তো হিস্টোলজি অফ অ্যালিমেন্টারি ক্যানাল এইটুকুই আছে আমাদের সিলেবাসে। এটা নিয়ে আরো অনেক বলা যায়, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ। ইম্পর্টেন্ট হচ্ছে এই কাইলোমাইক্রন গুলো, এই লেয়ার্স গুলো। হ্যাঁ, আর্জেন্টাফিন সেল বা প্যারেন্ট সেল এগুলো মনে রাখতে পারলে খুব ভালো, বাট কি সিক্রিট করে সেটা দরকার। ক্রিপস অফ লাইবারকুন, সেটা হচ্ছে আর্জেন্টাফিন সেল থেকে সেরোটোনিন বেরোয়, যেটা কিনা এই মাস্কুলারিস লেয়ারের রিদমিক কন্ট্রাকশনটাকে রেগুলেট করে, মানে পেরিস্টলসিস রেগুলেট করে। আর প্যারেন্ট সেল লাইসোজাইম সিক্রিট করে, যেটার অ্যান্টি মাইক্রোবিয়াল ফাংশন আছে। হ্যাঁ, আর ল্যাকটিয়ালস গুলোর নাম দরকার, ভিলি গুলোর দরকার। এই স্ট্রাকচার গুলো মনে রাখার একটু দরকার আছে, বিকজ তোমাদের নিট এক্সামের জন্য এই পয়েন্ট গুলো ইজ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, এই আয়ন্স গুলো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে টেক আপ করে আমাদের ভিলি গুলো, এই পয়েন্টটাও কিন্তু এক্সামে খুব আসছে, ঠিক আছে। প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, অসমোসিস, এগুলো তোমরা সেকেন্ডারি লেভেলেও তোমরা শিখে এসছো, নাথিং নিউ টু ইউ, বাট কোন প্রসেসে কোনটা টেক আপ হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আসে, এগুলো মাথায় রেখো। উইল ডিসকাস অ্যাবাউট দ্য ভেরিয়াস গ্ল্যান্ডস, ঠিক আছে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রচুর গ্ল্যান্ড আছে। আমাদের মুখ থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন অব্দি প্রচুর গ্ল্যান্ড আছে। সব গ্ল্যান্ডের ফাংশন আমাদের জানতে হবে না, ইনফ্যাক্ট সব গ্ল্যান্ডের ফাংশন এখন অব্দি কমপ্লিটলি জানা যায়নি। দ্য হিউম্যান বডি ইজ স্টিল আ বিগ মিস্ট্রি। তো প্রথমেই আমরা আসবো স্যালাইভারি গ্ল্যান্ডসে। তোমরা জানো স্যালাইভারি গ্ল্যান্ডে আমাদের তিনটে সেট আছে, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড, প্যারোটিড বিং দ্য লার্জেস্ট। ফার্স্ট ক্লাসেই আমি এই তিনটে টাইপ অফ স্যালাইভারি গ্ল্যান্ডের লোকেশন এবং নামগুলো বলেছিলাম। তো সাবলিঙ্গুয়াল জিভের নিচে থাকে, সাবম্যাক্সিলারি আমাদের আপার জয়ের ব্যাক সাইডে থাকে, আর প্যারোটিড দ্য লার্জেস্ট পেয়ার্ড স্যালাইভারি গ্ল্যান্ড জাস্ট আন্ডারনিথ আওয়ার ইয়ার্স, ওখানে থাকে, ঠিক আছে, কানের জাস্ট নিচের দিকে থাকে, একটু পেছন দিক করে এই রিজনটাতে জেনারেলি থাকে। ওকে, যেমন এইখানটা তোমরা প্রেস করলে ইউ উইল ফিল আ বিট অফ স্যালাইভেশন ইন ইওর মাউথ, ঠিক আছে, এটাকে মেকানিক্যাল স্টিমুলেশন অফ স্যালাইভেশন বলা হয়। তো এই প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল যে সমস্ত গ্ল্যান্ডগুলো আছে, সেখান থেকে মেইনলি যে এনজাইমটা বেরোয় সেটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ একটা
ইউনিক এনজাইম, যেটা আমাদের বাক্কাল ক্যাভিটিতেই বেরোয়, এবং এটা কি করে কমপ্লেক্স পলিস্যাকারাইডদের ভাঙতে শুরু করে ইনটু সিম্পল ডাইস্যাকারাইডস অর মনোস্যাকারাইডস। ঠিক আছে, চিনি খেলে সুক্রোজকে প্রথম এই স্যালাইভারি অ্যামাইলেজ অ্যাটাক করে শুরু করে গ্লুকোজে কনভার্ট করার, অল্প অল্প, পুরোটা নয়, পুরোটা কনভার্টেড হয় গ্লুকোজে ইন দ্য স্টামাক। আর কি বেরোয়, লাইজোজাইম বেরোয়, টায়ালিন বেরোয়, ঠিক আছে, ইত্যাদি। লাইজোজাইমের মধ্যে এই থায়োসায়ানেট আয়নস থাকে। এই থায়োসায়ানেট আয়নস কি করে না অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে এই থায়োসায়ানেট আয়নসের। এই থায়োসায়ানেট আয়নসটা আমাদের বাক্কাল ক্যাভিটিকে স্টেরিলাইজ করে রাখতে হেল্প করে। ওকে, নেক্সট আমরা চলে আসবো স্টামাকে। স্টামাকের গ্ল্যান্ডদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বলা হয়। অনেক রকমের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, আমরা মেনলি 3 রকমের গ্ল্যান্ড নিয়ে পড়বো। ফার্স্টে হচ্ছে আমাদের পেপটিক গ্ল্যান্ডস অর চিফ গ্ল্যান্ডস অর জাইমোজেনিক গ্ল্যান্ডস বলা হয়। এবং আমি পাশে দেখো সেলস লিখেছি, কারণ এই গ্ল্যান্ডস গুলো যে সেলস দিয়ে তৈরি, সেই সেলস গুলোকেও সেম নামে ডাকা হয়, পেপটিক সেলস, চিফ সেলস অর জাইমোজেনিক সেলস। এরা কি করে, এরা দুটো প্রো এনজাইম সিক্রিট করে, পেপসিনোজেন আর প্রোরেনিন। এই পেপসিনোজেন আর প্রোরেনিন স্টামাকের HCl এর সাথে রিঅ্যাক্ট করে বা HCl এর হাতে অ্যাক্টিভেটেড হয়ে পেপসিন আর রেনিনে কনভার্টেড হয়ে যায়। আর কি রিলিজ করে, গ্যাস্ট্রিক অ্যামাইলেজ আর গ্যাস্ট্রিক লাইপেজ। এই যে পেপসিন, এটা আমাদের প্রোটিওলাইটিক এনজাইম, এটা প্রোটিন ডিজেশনে হেল্প করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে হেল্প করে। প্রোরেনিন থেকে যখন রেনিন হয়, ঠিক আছে, এই রেনিনটা কি করে, রেনিন আমাদের মিল্ক বা মিল্ক প্রোডাক্টসদের ব্রেকডাউন করতে সাহায্য করে। কারণ মিল্ক প্রোডাক্টস এর মধ্যে কি থাকে, গ্যালাক্টোজ থাকে, ল্যাকটোজ থাকে, মল্টোজ থাকে, এগুলোকে ব্রেকডাউন করতে হেল্প করে। ডাইস্যাকারাইডস যেগুলো থাকে, পলিস্যাকারাইডস যেগুলো থাকে মিল্কে বা মিল্ক প্রোডাক্টসে, সেগুলো ভাঙতে হেল্প করে। অ্যামাইলেজ কি করে, গ্যাস্ট্রিক অ্যামাইলেজ সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করে দেয়। কমপ্লিট কনভার্সন অফ পলিস্যাকারাইডস ইনটু মনোস্যাকারাইডসটা হয় এই গ্যাস্ট্রিক অ্যামাইলেজের হাত ধরে। আর গ্যাস্ট্রিক লাইপেজ কি করে, ফ্যাট বা লিপিড মেটাবলিজমটা কিক স্টার্ট করে। ঠিক আছে, এখানে কমপ্লিট হয় না, কমপ্লিট হয় কোথায়, স্মল ইন্টেস্টাইনে, বাট শুরুটা হয় হচ্ছে স্টামাকে উইথ দ্য হেল্প অফ গ্যাস্ট্রিক লাইপেজ। এই গ্যাস্ট্রিক লাইপেজ আর রেনিন একসাথে কিন্তু কি করে, একসাথে কিন্তু আমাদের মিল্ক ডিজেশনে হেল্প করে। মনে রাখবে, তোমাদের অনেকের মধ্যে একটা কুসংস্কার আছে যে সাপ বা স্নেকস এরা দুধ খায়। অ্যাকচুয়ালি আমরা খাওয়াইও অনেক সময় কুসংস্কারের বশবর্তী হয়ে। কিন্তু দেখতে পাবে, যদি কোনো অ্যানাটমির বইতে তোমরা দেখো বা ফিজিওলজির বই ঘেটে দেখো, তোমরা দেখবে যে রেপটাইলসদের, শুধু রেপটাইলসদের কেন, ম্যামালস বাদ দিয়ে আর অন্য কোনো অ্যানিমাল গ্রুপের মধ্যে এই পেপসিনোজেন আর প্রোরেনিন এনজাইমটা নেই। ওদের মধ্যে যে জাইমোজেনিক বা পেপটিক সেলস গুলো আছে ওদের স্টামাকের মধ্যে, তারা কিন্তু এই প্রোরেনিন বা পেপসিনোজেন সিক্রিট করে না। তার কারণ কি, পেপসিনোজেন অ্যাক্টিভ হয়ে কি তৈরি করে, পেপসিন তৈরি করে। আর এই প্রোরেনিন অ্যাক্টিভ হয়ে কি করে, রেনিন তৈরি করে। ঠিক আছে, এই রেনিন আর পেপসিন কিন্তু এবং তার সাথে এই গ্যাস্ট্রিক লাইপেজ, এই তিনটে এনজাইম কিন্তু মিল্ক ডাইজেশনে প্রচন্ড হেল্পফুল কেন, এরাই মেন কাণ্ডারি দুধকে ডাইজেস্ট করার জন্য। তো বার্ডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স, তোমরা যদি এদেরকে জোর করে দুধ খাওয়াও, তাহলে কি হবে, ওদের তো এই জাইমোজেনিক সেলস গুলো এই তিনটে এনজাইম সিক্রিট করে না, ওদের পেটের মধ্যে দুধটা আনডাইজেস্টেড হয়ে জমেই থাকবে। ঠিক আছে, মেটাবলাইজড হবে না, উইচ উইল কজ ইমেন্স ডিসকমফর্ট টু দেয়ার বডি, কারণ ফুড পয়জনিং হয়ে যাবে, তার থেকে ওরা মারাও যেতে পারে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে সাপকে তো আমরা দেখেছি যে দুধ খাওয়ালে দুধ খেয়ে নেয়, ওয়াই? মনে রাখবে, এইগুলো কোনো ওয়াইল্ড স্নেকস নয়, এদের বন জঙ্গল থেকে তুলে এনে প্রচন্ড বাজেভাবে রাখা হয়, তাদেরকে কোনো কিছু খেতে দেওয়া হয় না, ইনফ্যাক্ট জলও দেওয়া হয় না, তো ওরা সিভিয়ার ডিহাইড্রেশনে ভোগে। মিল্কটা আনার সময় ওদের যেহেতু ফোর্ক টাং আছে, ওরা সেই টাং দিয়ে মিল্কের ভেতর ওয়াটার পার্টিকেল গুলোর প্রেজেন্স ডিটেক্ট করতে পারে, থ্যাঙ্কস টু দেয়ার জেকাবসন্স অর্গান। তো সেই ওয়াটার মলিকিউলগুলো ডিটেক্ট করলে ওরা বুঝতে পারে যে এর মধ্যে জল আছে, তো চলো এটা খেলে আমার তো জল খাওয়া হবে, এই সাইকোলজি থেকে ওরা মিল্কটা খায়।
বাট তারপরে যেহেতু ওদের মধ্যে এই জাইমোজেনিক সেলস থেকে পেপসিনোজেন, প্রোরেনিন আর গ্যাস্ট্রিক লাইপেজ বেরোয় না, ওরা কি করে, ওদের মধ্যে পেপসিনোজেন বেরোয় কিছুটা, আমাদের মতো না, আলাদা কনফিগারেশনে বেরোয়। ওদের মধ্যে প্রোরেনিন আর গ্যাস্ট্রিক লাইপেজ বেরোই না, ইনফ্যাক্ট ওদের অ্যামাইলেজও বেরোয় না। তো তার ফলে কি হবে, ওরা প্রোটিনের মানে ওরা যে মিল্কের মধ্যে যে যে কমপ্লেক্স যে গ্লাইকো প্রোটিনস গুলো আছে বা গ্লাইকোলিপিড গুলো আছে সেগুলোকে ওরা মেটাবলাইজ করতে পারে না। মিল্কটা আনডাইজেস্টেড হয়ে ওদের স্টমাকে পড়ে থাকে এবং সেটা ওখানে কি হয়, পচে যায়। ইট কজেস ট্রিমেন্ডাস ফুড পয়জনিং অ্যান্ড ওরা মারাও যায়। সো এগুলো কিন্তু আমাদের কুসংস্কার থেকে আমরা করি। ওকে, চলো নেক্সট টাইপের গ্যাস্ট্রিক সেলসে চলে যাই বা গ্ল্যান্ডে চলে যাই। অক্সিনটিক সেলস আছে বা এদেরকে প্যারাইটাল সেলসও বলা হয়, তার কারণ কি এরা স্টমাকের ওয়ালের পেরিফেরি বা দুটো সাইডে থাকে, প্যারাইটাল রিজিয়নে থাকে। এরা কি করে, এরা এই এইচসিএল রিলিজ করে আর কি করে, কাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে। এই কাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর along with HCl activates various proenzymes such as pepsinogen and prorenin into pepsin and renin, মানে প্রপার হলো এনজাইমে ওরা কনভার্ট করে ফেলে ওগুলোকে। ঠিক আছে, লাস্টে আমরা আসবো মিউকাস অর গবলেট সেলসে। এরা মিউকাস রিলিজ করে। মিউকাস ইজ নাথিং বাট আ গ্লাইকোপ্রোটিন, আর কমপ্লেক্স গ্লাইকোপ্রোটিন। এরা কি করে, এরা আমাদের স্টমাকের যে ওয়ালসটা আছে, যে গ্যাস্ট্রিক ওয়ালস গুলো আছে, সেটাকে এই এইচসিএল এর কোরোসিভ অ্যাকশনের হাত থেকে মানে প্রোটেক্ট করে, যাতে আমাদের স্টমাকের ওয়ালগুলো ক্ষয়ে না যায় দীর্ঘ সময় এই এইচসিএল এর কন্ট্যাক্টে থাকার জন্য। তাই এরা মিউকাস রিলিজ করে, সেই মিউকাস লেয়ারটা আমাদের স্টমাকের ইনার ওয়ালটাকে প্রোটেক্ট করে ফ্রম দ্য করোসিভ অ্যাকশন অফ এইচসিএল। যদি এই গবলেট সেলগুলো আমাদের বডিতে না থাকতো, আমাদের স্টমাকটা পারফোরেটেড বা ফুটো ফুটো হয়ে যেত। অনেক সময় কি হয়, এই গবলেট সেলের বিভিন্ন রকমের প্রবলেম হয়, ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার ফলে কি হয়, এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, আগের দিন বলেছিলাম, যেটা ডুওডেনামে থাকে প্লাস স্টমাকের মধ্যেও থাকে। এরা অনেক সময় গবলেট সেলগুলোকে কি করে, নষ্ট করে দেয়। তো নষ্ট করে দেওয়ার ফলে মানে এরা এমন কিছু টক্সিনস রিলিজ করে যার জন্য গবলেট সেলগুলো মরে যায়। তো এর ফলে কি হয়, যে মিউকাস মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হয়। যেখানে মিউকাস মেমব্রেনটা থিন হয়ে যায় বা অ্যাবসেন্ট হয়ে যায়, সেখানে এইচসিএল কি করে, স্টমাক ওয়ালটাকে কোরোড করে দেয়, যার ফলে আলসার তৈরি হয় বা ঘা তৈরি হয়। একেই আমরা গ্যাস্ট্রিক আলসার বলি, রাইট? তো দিস ইজ অল অ্যাবাউট স্টমাক। নেক্সট আমরা আসবো লিভারে। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। একটা অ্যাডাল্ট হিউম্যানে লিভারের ওয়েট 1.2 থেকে 1.5 কিলোগ্রাম অবধি হয়। ঠিক আছে, অ্যাডাল্ট মেলদের জেনারেলি 1.5 কিলোগ্রাম অবধি লিভারের ওয়েট হতে পারে, ফিমেলসদের 1.2 কিলোগ্রাম অবধি ওয়েট হতে পারে। এর বেশি যদি লিভারের ওয়েট হয়ে যায়, সেটা কিন্তু একটা এলমেন্ট, এনলার্জমেন্ট অফ লিভার বলে। ঠিক আছে, সেটা কখন হয়, সেটা হচ্ছে ওই যে আগের দিন তোমাদের বলেছিলাম, তোমরা যদি অতিরিক্ত জাঙ্ক ফুড খাও, অতিরিক্ত বাইল প্রোডাকশন করতে হবে লিভারকে, যার ফলে লিভারের দুটো লোব আছে, রাইট লোব অ্যান্ড লেফট লোব, এবং দুটো লোব একটা থিন মেমব্রেন অফ কানেকটিভ টিস্যু দিয়ে কানেক্টেড, যাকে গ্লিসান্স ক্যাপসুল বলে। একমাত্র ম্যামেলিয়ান লিভারেই এই গ্লিসান্স ক্যাপসুল পাওয়া যায়, ম্যামলসদের ছাড়া আর অন্য কোনো অ্যানিমাল ফাইলামে এই গ্লিসান্স ক্যাপসুল থাকে না। তো এই গ্লিসান্স ক্যাপসুলের, ঠিক আছে, আন্ডারে বা গ্লিসান্স ক্যাপসুলের কানেকশনের মধ্যে এই রাইট লোব অ্যান্ড লেফট লোবটা থাকে, ইন্টারকানেক্টেড অবস্থায় থাকে। তো কি হয়, এই লিভারের যে সেলসগুলো, হেপাটিক সেলস আছে, এই হেপাটিক সেলগুলো ওভারওয়ার্ক করে এবং লিভার সেলস যেহেতু নিজেরা কিছুটা রিজেনারেট করতে পারে, ওদের মধ্যে রেট অফ সেল ডিভিশন বেড়ে গিয়ে কি হয়, লিভারটার কিছু কিছু জায়গায় টিউমার লাইক গ্রোথ শুরু হয়, যার ফলে কি হয়, লিভারের ওয়েট বাড়ে, লিভারের সাইজও কিছুটা বাড়ে, যাকে লিভারের এনলার্জমেন্ট বলে। ঠিক আছে, এটা হচ্ছে জন্ডিসের প্রথম লক্ষণ। কারণ অতিরিক্ত বাইল তৈরি হয়ে গেলেই তো জন্ডিস হয় আমাদের। কারণ বাইলের মধ্যে দুটো পিগমেন্ট থাকে, বিলিরুবিন আর বিলিভার্ডিন। হ্যাঁ, তো সেই কারণেই আমাদের এই বিলিরুবিন বেড়ে যাওয়াটা জন্ডিসের ইন্ডিকেটিভ ফ্যাক্টর। তো কি হয়, অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে, অতিরিক্ত ফ্যাটি ফুডস খেলে লিভারের সাইজ বেড়ে যায়, বিকজ এই হেপাটিক সেলের বা হেপাটোসাইটস যাদের বলতে পারো, তাদের সেল ডিভিশন বেড়ে যায়। তো ওরা বিভিন্ন জায়গায় এরকম টিউমার লাইক কিছু গ্রোথ বানায়, যার জন্য ওদের ওয়েট বেড়ে যায়, সাইজও বেড়ে যায় ওভারঅল লিভারের। পেন হয় এবং অতিরিক্ত বাইল বেরোয় সেই সব জায়গা থেকে, সেই সব জায়গার হেপাটিক সেলস গুলো থেকে। ঠিক আছে, তো তার ফলে কি হয়,
তার ফলে বাইল বেশি বাড়ে, বিলিরুবিন বেড়ে যায় আমাদের ব্লাড স্ট্রিমে, জন্ডিসের সমস্ত সিমটমস বডিতে দেখা যায়, যাকে আমরা জন্ডিস বলি। অ্যাকচুয়ালি এক্সেস বাইল সিক্রিশনটাকেই জন্ডিস বলা হয় এক কথায়। হেপাটিক সেলস গুলো জেনারেলি হানিকম্বের মতো দেখতে হয়, মানে হেক্সাগোনাল দেখতে হয়। ওই যে তোমরা কেমিস্ট্রিতে বেনজিন পড়েছো বা পড়ছো, এরকম এরকম দেখতে হয়। হ্যাঁ, এর সাথে আবার এরকম গ্যাপ দিয়ে এরকম থাকে, এরকম থাকে, লুমেন থাকে এদের ভেতরে, ঠিক আছে। এবং এদের এই যে লুমেন গুলো থাকে আর এই যে ম্যাট্রিক্সটা থাকে, ঠিক আছে, এই লুমেন গুলো ইজ লাইন্ড বাই কাপফার সেলস। এই কাপফার সেলস গুলো কি করে, এই কাপফার সেলস গুলো ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটিক ফাংশন আছে। কোন রকম যদি প্যাথোজেন লিভারকে অ্যাটাক করে সেগুলোকে ওরা, বা কোনো ফরেন সাবস্টেন্স বা কোনো হার্মফুল টক্সিনস যদি লিভারে চলে আসে, এই কাপফার সেলস গুলো কি করে, ফ্যাগোসাইটোসিস করে নষ্ট করে দেয়। প্লাস এই হেপাটিক সেলস এবং কাপফার সেলসের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এরা বিভিন্ন অ্যালকোহল, ড্রাগস, মেডিসিনকে ডিটক্সিফাই করে। তাই অতিরিক্ত যদি তুমি অ্যালকোহলিক হয়ে পড়ো, অতিরিক্ত যদি ড্রাগ ফাগ নাও বা বিনা কারণে ওষুধপত্র খেতে থাকো, তাহলে কি হবে, তাহলে এই SER অফ দ্য কাপফার সেলস অ্যান্ড দ্য হেপাটিক সেলস, ওরা ওভারওয়ার্ক হয়ে গিয়ে একটা সময় আর কোনো রকম ডিটক্সিফাই করতে পারবে না। তো হার্মফুল কেমিক্যালস গুলো আমাদের বডিতে অ্যাকুমুলেট হবে, লিভারে অ্যাকুমুলেট হবে, লিভারটা নষ্ট হতে শুরু করবে, এই কাপফার সেলস এবং হেপাটিক সেলস গুলো মরতে শুরু করবে, দে উইল স্টার্ট টু ডাই অফ আ কন্ডিশন নোন অ্যাজ সিরোসিস অফ লিভার। এটাকে অ্যালকোহলিক বা ড্রাগ ইনডিউসড সিরোসিস বলে। আর আগের ক্লাসে আমি বলেছিলাম ফুড ইনডিউসড সিরোসিস, ঠিক আছে, বা নন অ্যালকোহলিক সিরোসিস। চলো নেক্সট আমরা আসবো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই যে বাইলটা লিভার থেকে বেরোচ্ছে, হেপাটিক সেলস থেকে বেরোচ্ছে, এর একটা বাইল ডাক্ট হয়ে আসছে বাইরে। কোথায় আসছে, আমাদের গল ব্লাডারে আসছে। গল ব্লাডার ইজ দ্য স্টোর হাউস অফ বাইল। আর এই গল ব্লাডার থেকে একটা ডাক্ট বেরোচ্ছে যার নাম হচ্ছে ক্রিপ্টিক ডাক্ট। তো এই ক্রিপ্টিক ডাক্ট আর বাইল ডাক্ট একসাথে মিলেমিশে কমন হেপাটিক ডাক্ট ফর্ম করে। এই কমন হেপাটিক ডাক্ট আবার প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে ইউনাইট করে আমাদের ডুওডেনামে ঢুকছে, ঠিক আছে, ডুওডেনামে ঢুকছে, ফর্মিং আ কমন হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। আর এই যে ডুওডেনামের যে জায়গাটায় এই কমন হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট ঢুকছে, সেখানে একটা স্ফিংটার আছে, ঠিক আছে। সেই স্ফিংটারটার নাম হচ্ছে স্ফিংটার অফ অড্ডি, স্ফিংটার অফ অড্ডি, ঠিক আছে। এই স্ফিংটার অফ অড্ডিটাই ডুওডেনামে কমন হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টটাকে এন্টার করতে হেল্প করছে এবং ওর যে ওপেনিংটা, লুমেনটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। তাহলে কি বললাম, বাইলটা কোথায় যাচ্ছে, এই হেপাটিক সেলস থেকে, হেপাটিক সেলস থেকে হেপাটিক ডাক্ট, হেপাটিক ডাক্ট থেকে যাচ্ছে গল ব্লাডারে, গল ব্লাডার, ঠিক আছে। গল ব্লাডার থেকে বেরোচ্ছে ক্রিপ্টিক ডাক্ট, ক্রিপ্টিক ডাক্ট আবার হেপাটিক ডাক্টের সাথে একসাথে মিলে যাচ্ছে, এই HD প্লাস CD মানে ক্রিপ্টিক ডাক্ট অ্যান্ড হেপাটিক ডাক্ট। এই দুটো মিলে কি তৈরি করছে, এই দুটো মিলে তৈরি করছে কমন বাইল ডাক্ট, CBD। এই কমন বাইল ডাক্ট আবার এই প্যানক্রিয়াস থেকে একটা কি আসছে, প্যানক্রিয়াটিক ডাক্ট আসছে, PD। তো এই CBD প্লাস PD একসাথে কি করছে, কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি করছে। হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় ঢুকছে, কোথায় ঢুকছে, ডুওডেনামে, ডুওডেনামে ঢুকছে। আর এই ডুওডেনামে যেখানটা ঢুকছে সেই জায়গাটায় কে আছে, কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টকে ডুওডেনামে ঢুকতে কে হেল্প করছে, কে রেগুলেট করছে, সেই ওপেনিংটা স্ফিংটার অফ অড্ডি, স্ফিংটার অফ অড্ডি হেল্প করছে। তো প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্টটা আছে,
ঠিক আছে, প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্টটা আছে সেই এক্সোক্রাইন পার্ট থেকে আমরা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ পাচ্ছি, প্যানক্রিয়াটিক লাইপেজ পাচ্ছি, ঠিক আছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ পাচ্ছি, প্যানক্রিয়াটিক লাইপেজ পাচ্ছি, এই দুটো এনজাইম পাচ্ছি যাদের ফাংশন, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের ফাংশন হচ্ছে কি পুরোপুরি সমস্ত রকম কমপ্লেক্স স্টার্চ, কমপ্লেক্স পলিস্যাকারাইডকে কমপ্লেক্স গ্লাইকো প্রোটিনস গুলোকে ভেঙে দিয়ে, ঠিক আছে, গ্লাইকো লিপিডস গুলোকে ভেঙে দিয়ে কি করা না তাদের থেকে যে সুগার পোর্শনটা বেরোলো সেই সুগার পোর্শনটাকে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করে দেওয়া। আর বাকি যে প্রোটিন এবং লিপিড পার্টটা আছে, গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিডসের যে লিপিড এবং প্রোটিন পার্টটা আছে সেটা এই লাইপেজ এনজাইমটা ডাইজেস্ট করতে হেল্প করছে। অ্যাকচুয়ালি লিপিড পোর্শনটা না, প্রোটিন পোর্শনটা এই প্যানক্রিয়াটিক লাইপেজ হেল্প করছে ব্রেকডাউন করতে, আর লিপিড পোর্শনটা কে হেল্প করছে ব্রেকডাউন করতে? বাইল। ফ্যাট পোর্শনটাকে, ফ্যাট মেটাবলিজমটা আমাদের বাইল করছে, কারণ বাইলের মধ্যে প্রচুর বাইকার্বনেট সল্টস আছে যারা কিনা এই ফ্যাটটাকে ব্রেকডাউন করে ইনটু ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লাইসেরল। সোজা ভাষায় ট্রিগার করে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা আউটার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়াতে হয় ইনসাইড দ্য হেপাটিক সেলস, ঠিক আছে, এই বাইল হেল্প করছে। আচ্ছা, এন্ডোক্রাইন কিছু পার্ট আছে প্যানক্রিয়াসের, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন পার্টটাকে আমরা একসাথে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, যেটা তিনটে টাইপ অফ সেলস দিয়ে তৈরি। আলফা সেল সিক্রিট গ্লুকাগন। গ্লুকাগন কি করে? ব্লাডে যে ফ্রি গ্লুকোজ মলিকিউলস গুলো আছে সেগুলোকে গ্লাইকোজেন বানিয়ে দেয় এবং সেই গ্লাইকোজেনটা লিভারের এই হেপাটোসাইটের যে লুমেন গুলো আছে এখানে স্টোরড হয়, ঠিক আছে, গ্লাইকোজেন কনভার্ট করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে। এই আলফা সেল থেকে যে গ্লুকাগন বেরোয় তারা, এবং এই গ্লাইকোজেনটা লুমেন অফ হেপাটিক সেলস বা হেপাটোসাইটসে স্টোরড হয়। বডিতে যখন বা ব্লাড স্ট্রিমে যখন গ্লুকোজের অভাব হয়, যেটা গত ক্লাসেই আমরা আলোচনা করেছি, তখন এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট, সরি আমি উল্টো বললাম, এই যে আলফা সেলস যে গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন কি করে? আগে বিটা সেলের কাজটা বলিনি। বিটা সেলস কি সিক্রিট করে? ইনসুলিন। ইনসুলিন কি করে? আমাদের বডিতে যখন প্রচুর ফ্রি গ্লুকোজ থাকে, আনইউজড বা আনইউটিলাইজড গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। সেই গ্লাইকোজেনটা কোথায় স্টোরড হয়? আমাদের লিভারের যে হেপাটিক সেল আছে সেই হেপাটিক সেলের লুমেনের ভেতরে। এবার যখন বডিতে ব্লাড স্ট্রিমে ফ্রি গ্লুকোজের অভাব হয়, যখন আমরা খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি করছি, ব্লাডের যত গ্লুকোজ ছিল সেই গ্লুকোজগুলো ইউটিলাইজ হয়ে গেছে, ব্লাডে ফ্রি গ্লুকোজ আর সেরকম ভাবে নেই, তখন এই আলফা সেল থেকে গ্লুকাগন বেরোয়। গ্লুকাগন কি করে? গ্লুকাগন আমাদের গ্লাইকোজেনের রিজার্ভ যেটা লিভারে আছে সেই লিভারের গ্লাইকোজেনের রিজার্ভকে ভেঙে ব্লাড স্ট্রিমে ফ্রি গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কনভার্ট করে, ঠিক আছে। তাহলে ইনসুলিন যে প্রসেসটায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছে তাকে গ্লাইকোজেনেসিস বলছি, আর যে প্রসেসে গ্লুকাগন লিভারের গ্লাইকোজেন থেকে ব্লাড স্ট্রিমে ফ্রি গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে, মানে লিভারের গ্লাইকোজেনকে ভেঙে ব্লাড স্ট্রিমে ফ্রি গ্লুকোজ তৈরি করছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস ক্যাটালাইজড বাই গ্লুকাগন। আর লাস্ট হচ্ছে ডেল্টা সেলস, যারা সোমাটোস্ট্যাটিন রিলিজ করে। সোমাটোস্ট্যাটিন জেনারেলি এই ক্যালসিয়াম আয়ন অ্যাবজর্পশন, যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি আছে, সেই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকে রেগুলেট করে হচ্ছে এই ডেল্টা সেল থেকে সিক্রিটেড হওয়া সোমাটোস্ট্যাটিন। প্লাস এই সোমাটোস্ট্যাটিন আমাদের T3 T4, ঠিক আছে, থাইরয়েড যে হরমোনস গুলো আছে সেই T3 T4 থাইরয়েড হরমোনস এর সাথে ইন ট্যান্ডেম কাজ করে, একসাথে কাজ করে। এই জেনারেলি আমাদের আয়নিক যে ব্যালেন্সটা আছে, আমাদের যে আয়নিক আপটেক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর, ভিটামিনস, আয়নস, এদের মেটাবলিজমটাকে রেগুলেট করে টু সাম এক্সটেন্ট, ঠিক আছে। ইন্টেস্টাইনেও প্রচুর গ্ল্যান্ড আছে। ইন্টেস্টাইনের গ্ল্যান্ডগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। ইন্টেস্টাইনের গ্ল্যান্ডগুলো মেনলি আমাদের ওই সোমাটোস্ট্যাটিন রিলিজ করে, যেটা বললাম, আর্জেন্টাফিন সেল বা প্যানেট সেলস যেটা আছে
ক্রিপ্টস অফ লাইবারকুনে তারা লাইসোজাইম সিক্রিট করে, এই সমস্ত কিছুই এরা সিক্রিট করে, সেরকম ইম্পর্টেন্ট কিছু না, অলরেডি আমরা ডিসকাস করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্যালাইভারি glands, gastric glands, liver or the hepatic glands, the pancreatic glands, the important glands of our digestive system. ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ডগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো ডুওডেনামে ব্রুনার্স গ্ল্যান্ড বলে এক ধরনের গ্ল্যান্ড আছে। এরা কি করে, কিছু পার্টিকুলার অ্যালকালাইন সিক্রিশনস রিলিজ করে। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের যে কাইমটা যেটা স্টামাক থেকে বেরোচ্ছে সেটা তো প্রচন্ড অ্যাসিডিক, আর অ্যাসিডিক কোনো কিছু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু টলারেটেড হয় না, সেটা প্রপারলি মেটাবলাইজড হয় না, ঠিক আছে। ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমে হেল্প, মানে খুব একটা অ্যাসিডিক ফুড বা অ্যাসিডিক মিডিয়াম হেল্প করে না। তাই অ্যাসিডিটি হলে আমাদের যদি স্টামাক অত্যধিক অ্যাসিড সিক্রিট করে, তখন কি হয়, তখন এই কাইমের গায়ে এক্সেস HCl লেগে থাকে, সেটা আমাদের প্রপার ডাইজেশন অফ ফুড ইন দ্য স্মল ইন্টেস্টাইনকে হ্যাম্পার করে, ঠিক আছে। সেই প্রসেসকে হ্যাম্পার করে বলেই অ্যাসিডিটি হলে ইনডাইজেশন হয়, প্রপার ডাইজেশন হয় না। তো যাতে এই অ্যাসিডিক কাইমটাকে আমরা প্রপারলি ব্রেকডাউন করতে পারি, ক্যাটাবলাইজ করতে পারি এবং অ্যানাবলাইজ করতে পারি, সেই কারণে ওই ব্রুনার্স গ্ল্যান্ড যেটা ডুওডেনামে আছে তার একটা অ্যালকালাইন সিক্রিশন তারা তৈরি করে এবং সেটাকে সিক্রিট করে, যেটা কাইমের পিএইচটাকে বাড়িয়ে দেয়, মানে ইট মেক্স দ্য কাইম অ্যালকালাইন, কিছুটা নিউট্রালের দিকে পুশ করে। তারপরে যখন সেটা ইলিয়াম জেজুনামে পাস করে, সেটা আস্তে আস্তে অ্যালকালাইন হয়ে যায়। 7.8 মতো থাকে পিএইচ স্মল ইন্টেস্টাইনের। কেন? তার কারণ স্মল ইন্টেস্টাইনের যে সিক্রিশনস গুলো আছে, সমস্ত সিক্রিশনস গুলোকে একসাথে সাক্কাস এন্টেরিকাস বলা হয়। এই সাক্কাস এন্টেরিকাস কি করে, ওই পার্টলি ডাইজেস্টেড ফুড মেটেরিয়ালটার পিএইচটা 7.8 করে দেয়, স্লাইটলি অ্যালকালাইন করে দেয়, জাস্ট অ্যাবভ দ্য নিউট্রাল রেঞ্জ, যার ফলে কি হয়, প্রপার মেটাবলিজম হতে পারে, প্রপার ব্রেকডাউন হতে পারে, প্রপার অ্যাবজর্পশন হতে পারে, ঠিক আছে। এবং স্লাইটলি অ্যালকালাইন ফুড পার্টিকেলসরাই কিন্তু আমাদের সেলের ভেতর প্রপারলি অ্যাসিমিলেটেড হতে পারে। সো স্মল ইন্টেস্টাইনের গ্ল্যান্ডুলার ফাংশন বললে আমরা এটুকুই আলোচনা করব, এটাই ইম্পর্টেন্ট।